আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাত্র 24 ঘন্টায় হিজবুল্লাহর 18টি সফল হামলা, ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন ক্ষয়ক্ষতি। উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বর্ষণের তাণ্ডব, নিহত 100 ছাড়ালো। নেতানিয়াহু দানব ও মানবতার কলঙ্ক, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়ারি। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দেখে অত্যন্ত খুশি হন শেখ মোহাম্মদ বিন জায়েদ, নেতানিয়াহুকে নিজের গাড়িতে বিমান থেকে প্রাসাদে নেন আমিরাতের প্রেসিডেন্ট। ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ সির, অন্যথায় সংঘর্ষ। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, রয়টার্স। নতুন ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবীর পোশাক পরে গেলেন আদালতে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বেড়েছে। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বুলডোজার ও একাধিক আইডিএফ যানবাহন লক্ষ্য করে পৃথক হামলা চালিয়েছে বলে জানা গেছে। স্বল্প সময়ের ব্যবধানে কমপক্ষে 18টি হামলা ও অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ, যা আঞ্চলিক একটি বড় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ইসরায়েলি একটি সামরিক বুলডোজার সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি একাধিক আইডিএফ এর সাঁজোয়া যান, ট্রাক ও ইঞ্জিনিয়ারিং যানবাহনও হামলার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্র বলছে, হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন ও গাইডেড মিসাইল ব্যবহার করে দ্রুত একের পর এক যানবাহনকে লক্ষ্য করে। বিস্ফোরণের ধ্বনিতে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, আঘাতের পর যানবাহনে আগুন ধরে যায় এবং ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, 18টি বেশি সফল অভিযানে ইসরায়েলি বাহিনীর ভারী সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত হতাহতের পরিমাণ বা যানবাহন ধ্বংসের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সেনারা মোতায়েন রয়েছে। এসব হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি আর্টিলারি ও বিমান বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণ ও ড্রোনের শব্দ প্রায় সার্বক্ষণিক শোনা যাচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বর্ষণের তাণ্ডব, নিহত 100 ছাড়ালো। প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত এবং আরো কয়েকশো মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও শক্তিশালী ঝড়ে রাজ্য জুড়ে কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বুধবারের এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে প্রয়াগরাজ জেলায়, যেখানে কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাদোহিতে 18 জন, মির্জাপুরে 15 জন, ফতেহপুরে 10 জন, উন্নাও ও বদাউন জেলায় 6 জন করে মারা গেছে। প্রতাপগড় এবং বেরেলিতে 4টি এবং সীতাপুর, রায়বরেলি এবং চান্দৌলি, কানপুর দেহাত, হারদই এবং সম্বল থেকেও বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল ঝড়ে কাঁচা ঘরবাড়ি ধসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে এবং বজ্রপাতে এসব প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের এই আঘাতে জানমালের পাশাপাশি
ক্ষেতের ফসল ও গবাদি পশুরও ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে গতকাল বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং তীব্র বেগে বাতাস শুরু হয়। এতে বিভিন্ন জেলায় রাস্তার ধারের বড় বড় বিলবোর্ড ও টিনের চালা এবং গাছপালা উপড়ে যানবাহনের উপরে পড়ে। এতে অসংখ্য রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজ্য জুড়ে ঝড়ের ভয়াবহতা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা। বারেলির বামিয়ানা গ্রামের একটি ভিডিওতে দেখা যায় প্রবল বাতাসে এক ব্যক্তি একটি টিনের চালা সহ শূন্যে ছিটকে 50 ফুট দূরে গিয়ে পড়েছেন। সূত্র এনডিটিভি। নেতানিয়াহু দানব ও মানবতার কলঙ্ক, পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রেস টিভির খবরে বলা হয়, ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দানব ও মানবতার কলঙ্ক হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এমন মন্তব্য করেন। এই সপ্তাহের শুরুতে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নষ্ট করতে ইসরায়েল বিরোধী প্রচারণা চালিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ইসলামাবাদ ইরানের সামরিক বিমানগুলোকেও আশ্রয় দিয়েছে। নেতানিয়াহুর এই অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়া সহ নেতানিয়াহুর অপরাধের তীব্র নিন্দা জানান আসিফ। তিনি বলেন, দেখুন কে কথা বলছে, এক দানব যে ইসরায়েলি সেনা ও কারারক্ষী দিয়ে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু বন্দীদের ধর্ষণের পৃষ্ঠপোষকতা দেয়। লজ্জায় মানবতার মাথা হেট হয়ে গেছে। সূত্র প্রেস টিভি। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। অ্যাডমিরাল সাইয়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি ডেনা ডেস্ট্রয়ার রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সাইয়ারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি মহাকাব্যিক হিসেবে বর্ণনা করেন। তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাব আল মান্দাব প্রণালী ও লোহিত সাগর পাড়িয়ে দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল। সায়ারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়, তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে তিনি জোর দাবি করেন। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে প্রকাশ্যে নয়, সেখানে তাকে লুকিয়ে যেতে হয়েছিল। নেতানিয়াহুর দপ্তর গতকাল বুধবার রাতে এই তথ্য জানায়। এর কয়েক ঘন্টা পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে পুরো বিষয়টি অস্বীকার করে, কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আমিরাত উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল বলে জানিয়েছেন নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আহমদ। ফেসবুকে এক পোস্টে জিভ লিখেছেন, আরব আমিরাতকে ভালোভাবে চেনে এবং সেখানে দীর্ঘদিন থেকেছেন এমন একজন হিসেবে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঐতিহাসিক সেই সফরের সঙ্গী হিসেবে যা এতদিন গোপন ছিল, আমি বলতে পারি প্রধানমন্ত্রীকে আবুধাবিতে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ, তার পরিবারের সদস্য এবং অন্যান্যরা আমাদের স্বাগত জানিয়েছেন এবং আমিরাতের মাটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে তারা
অত্যন্ত খুশি হন। তিনি আরো লিখেছেন, আমিরাতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন এবং তার ব্যক্তিগত গাড়ি দিয়ে প্রধানমন্ত্রীকে বিমান থেকে প্রাসাদে নিয়ে যান। এই অসাধারণ সফরে প্রধানমন্ত্রী যা করেছেন তা নিয়ে আগামী কয়েক প্রজন্ম কথা বলবে। এটি ছিল অসাধারণ এক সফলতা। এদিকে নেতানিয়াহুর গোপন আমিরাত সফর নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তারা এই সফর সম্পর্কে আগে থেকে জানেন। আরাকচি অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে আমিরাত আরব অঞ্চলে বিভাজন তৈরি করছে, যার কোনো ক্ষমা নেই। বিভাজনকারীদের বিচারের আওতায় আনারও হুমকি দেন তিনি। সূত্র টাইমস অফ ইসরায়েল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেছেন তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন তাইওয়ান প্রশ্নে মত পার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে, এমনকি সংঘাত সৃষ্টি করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে তাইওয়ান নিয়ে চীনা নেতার মন্তব্য কঠোর হলেও একেবারে নজিরবিহীন নয়। তবে জাঁকজমকপূর্ণ এই বৈঠকের সামগ্রিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক। ট্রাম্প একে সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় শীর্ষ বৈঠক বলেও উল্লেখ করেন। দুই নেতা 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন। বৈঠকের শুরুতে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসা করে বলেন, আপনি একজন মহান নেতা। অনেকেই পছন্দ করেন না যে এটি আমি বলি, কিন্তু আমি তবু বলি। তিনি আরো বলেন, কেউ কেউ বলছেন এটি হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শীর্ষ বৈঠক। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবরণ অনুযায়ী শি বলেন, গত বুধবার দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি দলের আলোচনা সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফল দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানান, বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে গত অক্টোবর হওয়া ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগে সহায়ক কাঠামো গড়ে তোলাই ছিল ওই আলোচনার লক্ষ্য। শি জিনপিং তাইওয়ান প্রসঙ্গও উত্থাপন করেন। এই দ্বীপটিকে চীন নিজেদের ভূখণ্ড দাবি করে আর যুক্তরাষ্ট্র সেখানে অস্ত্র সরবরাহ করে থাকে। বেইজিং এর প্রকাশিত বিবরণ অনুযায়ী শি ট্রাম্পকে বলেন, তাইওয়ানই 2 দেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এটি ভুলভাবে সামলানো হলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে এবং 2 দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সামরিক সংঘাতও হতে পারে। পরামর্শক প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার ভূরাজনীতি বিশ্লেষক জো মাজুর বলেন, অতীতেও বেইজিং তাইওয়ান নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে, তবে শি জিনপিং এর এবারের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তার ভাষায় তিনি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিচ্ছেন যেন তারা কোনো ঝুঁকিপূর্ণ খেলা না খেলে। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুর সহ কোনো প্রাণী উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশু চিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নতুন এই আদেশে গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এতে বয়সসীমা, নির্ধারিত জবাই কেন্দ্র এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তির বিধানও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো প্রাণী জবাই করতে পারবে না যদি না একটি সনদে তাকে জবাইয়ের উপযোগী হিসেবে ঘোষণা করা হয়। সনদে নিশ্চিত করতে হবে যে প্রাণীটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা কোনো অপ্রতিরোধ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। এই সনদ যৌথভাবে ইস্যু করবেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। সেখানে কেন পশু জবাই করা হচ্ছে সেই প্রশ্নের জবাব সহ অন্যান্য কারণ লিখিতভাবে নথিভুক্ত করতে হবে। কোনো সনদ প্রত্যাখ্যান করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি। রয়টার্স। 2 দিন আগেই বৈদেশিক মুদ্রা নিয়ে সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদী। এবার সেই সংকট প্রকাশ্যে আসলো। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বুধবার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। গণমাধ্যমটির জরিপ অনুযায়ী ভারতীয় রুপির মান বুধবার ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। টানা দরপতনের ধারাবাহিকতায় $1 বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় 95.79। এর আগের দিন রুপির সর্বনিম্ন রেকর্ড ছিল 95.73। এছাড়া বিদেশি ঋণ পরিশোধ এবং আমদানিকারকদের হেজিং চাহিদা বেড়ে যাওয়ায় রুপির উপর চাপ আরও বেড়েছে। যদিও স্বর্ণ ও রূপা আমদানিতে কর বাড়িয়ে কিছুটা সহায়তা দেওয়ার চেষ্টা করেছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এবার এক নতুন ভূমিকায় দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের প্রধান বিরোধী নেত্রীর আসন থেকে সরাসরি আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হলেন তিনি। ভোট পরবর্তী সন্ত্রাস ও দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে প্রধান বিচারপতির এজলাসে আইনি লড়াইয়ে নামলেন মমতা। সকালেই কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীদের কালো কোট পরে বেরিয়ে পড়েন তিনি। সকাল 10টার কিছু পরে কলকাতা হাইকোর্টের মূল ফটক দিয়ে প্রবেশ করেন তৃণমূল নেত্রী। আদালত চত্বরে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল। বহু আইনজীবী, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। তবে কোনো মন্তব্য না করেই সোজা প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসের দিকে চলে যান তিনি। যে মামলাকে কেন্দ্র করে আদালতে পৌঁছেছেন মমতা, সেখানে অভিযোগ করা হয়েছে যে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বহু কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন, আক্রান্ত হয়েছেন স্থানীয় নেতারাও। সেই পরিস্থিতিতে রাজ্যে শান্তি ও আইনের শাসন ফেরাতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। মামলাটি দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে এবং উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালতে তৃণমূলের পক্ষের বক্তব্য তুলে ধরতেই সরাসরি আইনজীবীর ভূমিকায় হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। মাত্র 24 ঘন্টায় হিজবুল্লাহর 18টি সফল হামলা, ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন ক্ষয়ক্ষতি। উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বর্ষণের তাণ্ডব, নিহত 100 ছাড়ালো। নেতানিয়াহু দানব ও মানবতার কলঙ্ক, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়ারি। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দেখে অত্যন্ত খুশি হন শেখ মোহাম্মদ বিন জায়েদ, নেতানিয়াহুকে নিজের গাড়িতে বিমান থেকে প্রাসাদে নেন আমিরাতের প্রেসিডেন্ট। ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ স্থির, অন্যথায় সংঘর্ষ। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, রয়টার্স। নতুন ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবীর পোশাক পরে গেলেন আদালতে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।